আচ্ছা, আগের দিন মোস্ট প্রবাবলি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা বার করেছিলাম, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিরকম হয় সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসের ক্ষেত্রে, সেটা আমরা বার করেছিলাম। এইটা বেরিয়েছিল, বলেছিলাম যে এই পার্টটা মুখস্থ রাখতে হবে। আর তোমরা হয়তো দেখেছিলে আগের দিন এইটা বার করাতে 6 মার্কসের একটা কোশ্চেন ছিল, যে ফাইন্ড দ্য ল্যাপ্লাসেস ইকুয়েশন। এটা হচ্ছে ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। তো এইটাকে বার করার জন্য তোমাদের 6 নম্বরের একটা প্রশ্ন ছিল, মানে এতটা করতে হতো। এরপর আমরা দেখবো এর সলিউশনটা কি করে বার করব। মানে তোমাদের যদি ইকুয়েশনটা না দিয়ে তোমাদেরকে যদি বলে যে ফাইন্ড দ্য সলিউশন অফ ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, তখন কি করতে হবে? সেক্ষেত্রে তোমাদেরকে এইটা যেটা আছে ডিফারেন্স ল্যাপ্লাসের ইকুয়েশন যেটা আছে সেটা মুখস্থ রাখতে হবে। তো এটা মুখস্থ থাকতেই হবে, ঠিক আছে? তো এরপর আমরা এখান থেকে সলিউশনটা বার করব। কিভাবে বার করব? ওই আগের নিয়ম, ইউ যেটা আছে এক্ষেত্রে আমার ইউটা হচ্ছে ফাংশন, ইউটাকে আমরা কি করব আর থিটা, ইউ হচ্ছে দেখো কার কার ফাংশন, আর থিটা আর জেড এর ফাংশন। কারণ আচ্ছা এখানটায় দেখো অনেক জায়গায় সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটকে রো ফাই জেড বলে, রো ফাই জেড ধরা হয়, ঠিক আছে? তো কোঅর্ডিনেটস গুলোকে আমি একই কাজ করেছি, রোটাকে আর ধরেছি আর ফাইটাকে থিটা ধরেছি। তার মানে খেয়াল রাখবে এক্ষেত্রে থিটাটা হচ্ছে আমার যে এক্স অ্যাক্সিসের সাথে যে আমার ধরো এটা ধরো জেড অ্যাক্সিস, কথার কথা, এটা যদি জেড অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হয়, আর এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, আর আমার অবজেক্টটা এখানটায় রয়েছে, এটা হচ্ছে আমার 3 ডাইমেনশনে পি পয়েন্ট। তো পি পয়েন্টের আমি কি করব প্রজেকশন, আমি ছায়াটা খুঁজবো এক্স ওয়াই প্লেনে কোথায় হচ্ছে। এখানে আমি দেখছি পি পয়েন্টের প্রজেকশনটা পাচ্ছি, সেইটা এক্স ওয়াই প্লেনে, সেইটার সাথে সেই প্রজেকশনের সাথে আমি এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা হচ্ছে এক্ষেত্রে থিটা, বা যদি আগের ক্ষেত্রে ফাই। খেয়াল রাখবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর অবভিয়াসলি এক্ষেত্রে আমার জেড এর ভ্যালু অনুযায়ী আমি এই হাইটটা পাবো যে কত উপরে আছে, ঠিক আছে? তো তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো তো চলো এবার দেখা যাক। এক্ষেত্রে আমি ধরেছি হচ্ছে আর থিটা ফাই। একটা সুবিধা হচ্ছে আর থিটা ফাই ধরার, সেটা হচ্ছে মানে সরি আর থিটা ফাই বলছি, আবার রো ফাই এর জায়গায় আর থিটা ধরার একটা সুবিধা, ইকুয়েশনটা তাহলে আমার হয় কি পোলার কোঅর্ডিনেটস যেগুলো হয় না তার সমান হয়ে যাচ্ছে, তাহলে তুমি মনে রাখতে সুবিধা হয় আর কি পোলার কোঅর্ডিনেটস। কারণ পোলার কোঅর্ডিনেটসেও আর থিটা থাকে, আর এটা কমন হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসেও, আর অবভিয়াসলি কিন্তু হ্যাঁ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আবার চেঞ্জ হয়ে যায়, তো একটু খেয়াল রাখতে হবে। ওখানে আর থিটা ফাই হয়ে যায়, তখন থিটাটা সেক্ষেত্রে ফাইটা থিটার মতো কাজ করে। তো যাই হোক এক্ষেত্রে আমি আর থিটা ফাই ধরে আর থিটা জেড ধরে করছি সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটসে। আমি ইউটাকে ধরে নিচ্ছি এটা 3টে ফাংশনের গুণফল, একটা হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল থিটা, ক্যাপিটাল ফাই, এটাকে ক্যাপিটাল থিটা বলবো, ঠিক আছে? ক্যাপিটাল থিটা নর্মালি লেখে বড় গোল, তার মাঝখানে তুমি একটা হালকা মানে এইচ মতো একটা কিছু করেছো, ঠিক আছে? এটাকে বলছে ক্যাপিটাল থিটা, খেয়াল রাখবে। তো তো ক্যাপিটাল থিটা হচ্ছে, এবার এই যে 3টে ফাংশনকে আমি ধরলাম ক্যাপিটাল আর, ক্যাপিটাল থিটা, ক্যাপিটাল জেড। ক্যাপিটাল আর হচ্ছে আর এর ফাংশন, ক্যাপিটাল থিটা হচ্ছে থিটার ফাংশন, আর ক্যাপিটাল জেড হচ্ছে জেড এর ফাংশন, স্মল জেড এর ফাংশন, ঠিক আছে? তাহলে আমার ডিউ ডিআরটা কি হবে? অবভিয়াসলি আর দিয়ে যদি ডেরিভেটিভ করছি শুধু এটার উপর ডেরিভেটিভ হবে, বাকি দুজন কনস্ট্যান্ট যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ। তাই দেখো ফাই আর জেডটা বাইরে এলো, ডিআর ডি ক্যাপিটাল আর। এক্ষেত্রে আমি ডেল সাইন দিইনি, কারণ যেহেতু এটা শুধু ফাংশন অফ আর, তাই জন্য আমার অবভিয়াসলি ডিআর বাই আর ইকুয়ালস টু, যেহেতু শুধু ফাংশন অফ আর, তাই জন্য এটা আমার ডিআর বাই আর লিখতে পারি। খেয়াল রাখবে এই আইডিয়াটা, ঠিক আছে? তো তো নেক্সট এটা করার পর আমি কি করছি, সিমিলারলি ডাবল ডেরিভেটিভ কি হবে? ডাবল ডেরিভেটিভ একই হবে, থিটা আর জেডটা বাইরে থাকবে, ক্যাপিটাল থিটা ক্যাপিটাল জেড, আর ডি টু আর ডিটি টু হবে। তো একইভাবে আমি ডি টু থিটা ডিটি টু বার করতে পারি, এই জিনিসটা ডি টু ইউ ডিজেড, সরি ডি টু ইউ ডি থিটা টু, আর ডি টু ইউ ডিজেড টু বার করতে পারি, এটা এই জিনিসটা হবে। এটা জেড এর ডাবল ডেরিভেটিভ হচ্ছে ক্যাপিটাল জেড, কিন্তু খেয়াল রাখবে এই জায়গাটা এটা ক্যাপিটাল জেড, নিচেরটা স্মল জেড, আর এটা ক্যাপিটাল ডি টু ক্যাপিটাল থিটা ডি থিটা টু, ঠিক আছে? বার করলাম। এবার আমি কি করব, এই ইকুয়েশনের মধ্যে আমি ডি টু ইউ ডিআর টু, ডি টু ইউ ডি থিটা টু, ডি টু ইউ ডিজেড টু যেটা পেয়েছি বসিয়ে দেব।
এই ইকুয়েশনে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কি পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, দেখে নাও, থিটা ক্যাপিটাল জেড ডি টু আর ডি আর টু প্লাস ওয়ান বাই আর ডি আর ডি স্মল আর এখানে থিটা জেডটা বাইরে থাকছে, ক্যাপিটাল জেডটা বাইরে আছে, ওয়ান বাই আর স্কোয়ার ক্যাপিটাল জেড ডি টু ক্যাপিটাল থিটা ডি থিটা টু প্লাস আর ক্যাপিটাল থিটা ডি টু ক্যাপিটাল জেড ডি টু জেড টু সরি ডি জেড টু ইকুয়ালস টু 0। এবার আমি কি করছি, কি ডিভাইড করছি বাই আর থিটা জেড, ক্যাপিটাল আর ক্যাপিটাল থিটা ক্যাপিটাল জেড দিয়ে আমি ডিভাইড করছি পুরো জিনিসটা। ডিভাইড করলে দেখো আমার কি পাচ্ছি, 1 by r d2 r dr2 d small r2 1 by capital R small r dr d small r plus 1 by r square d capital theta d2 capital theta d theta 2 plus 1 by z d2 z d small z2 equals to 0। এটা পাচ্ছি এই ডিভাইড করে। এবার এখানটা একটা দেখার জিনিস আছে, তোমরা একটু খেয়াল করো, এই ইকুয়েশনটাকে একটু খেয়াল করো, ঠিক আছে? এই ইকুয়েশনটাতে তোমরা দেখো লাস্ট যে পার্টটা আছে এটা অনলি জেড এর ফাংশন অফ জেড অনলি, স্মল জেড অবভিয়াসলি এক্ষেত্রে, কারণ এখানে লাস্ট পার্টটা যেটা আছে শুধু জেড এর ফাংশন, আর প্রথম দুটো পার্ট যেটা আছে তারা আলাদা আলাদা করে অনলি আর এর ফাংশন। শুধু মাঝখানেরটা যেটা আছে সেখানে আমার একটা আরও রয়েছে, একটা থিটাও রয়েছে, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবে। এবার তোমাদের যদি পুরনো যেটা আমরা প্রথমটা করেছিলাম, যেটা হচ্ছে নর্মাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যেভাবে সলভ করেছিলাম, সেইটা যদি একটু মনে করো তাহলে দেখবে তিনটে আলাদা আলাদা ফাংশন, আলাদা আলাদা জিনিসের ফাংশন, তাদের যোগফলটা ইকুয়াল টু 0 তখনই হবে যদি তিনজনে কনস্ট্যান্ট, আলাদা আলাদা ভাবে কনস্ট্যান্ট হয়। তো এইটাকে একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল হতে হবে, আর এইটাকেও একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল হতে হবে। এবার যেহেতু এই দুটো মানে থার্ড লাস্ট টার্ম আর প্রথম দুটো টার্ম দুজনেই কনস্ট্যান্ট হচ্ছে, সেই অ্যানালজিতে আমাদের এই মাঝখানের যে টার্মটা আছে, যেটাকে এই ক্ষেত্রে আমি থার্ড টার্ম বলবো, এই টার্মটা এটাকেও একটা কনস্ট্যান্ট হতে হবে, কনস্ট্যান্টের সাথে ইকুয়াল হতে হবে, ঠিক আছে? তো এই তিনটে টার্ম শুড বি ইকুয়ালস টু এ কনস্ট্যান্ট, মাস্ট বি এ কনস্ট্যান্ট। তো সবার আগে লাস্ট টার্মটা নিয়ে করছি, দেখো 1 by z d2 ক্যাপিটাল z d2 dz2, সেটাকে আমি কনস্ট্যান্ট ল্যামডা স্কোয়ারের সাথে আমি ইকুয়েট করলাম, ল্যামডা এক্ষেত্রে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, কেন ল্যামডা স্কোয়ার ধরেছি, কেন শুধু ল্যামডা ধরিনি? তার কারণ হচ্ছে যে আমার অবভিয়াসলি ল্যামডা স্কোয়ার ধরলে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করতে সুবিধা হবে, ঠিক আছে? তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করতে সুবিধা হবে। এটা তোমাদের একটা জিনিস বলে রাখি, যারা বৈজ্ঞানিক হতো তারা কি করতো, সবভাবে ক্যালকুলেট করতো, তারপর দেখতো যে কি কনস্ট্যান্ট নিলে ইকুয়েশনটা সুন্দর আসছে, তার সেই হিসাবে পরে ওরা জিনিসটা করতো, বার করতো, ঠিক আছে? তো সেই হিসাবেই এটা ভেবো না যে কেন ওরা জেড স্কোয়ার নিয়ে ল্যামডা স্কোয়ার নিয়েছে, কেন ল্যামডা নেয়নি, কেন এ নেয়নি, কেন বি নেয়নি। ল্যামডা স্কোয়ার এই কারণে নিয়েছে যাতে এই ইকুয়েশনটা আমার একটা ভালো মানে ডিফারেন্স একটা ওয়েবি মানে কি বলবো, এই ইকুয়েশনটা একটা সলভ করে একটা ভালো ফর্ম নেয়, দেখতেই পাবে একটু পরে। এইখানটায় তুমি এটাকে এইভাবে লিখতে পারো। স্যার হ্যাঁ বলো 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 বলো। বলছি যেটা বলে মানে ল্যামডা স্কোয়ার এখানে প্লাস মাইনাসে কোনো ডিপেন্ড আছে, মানে যেটা প্লাস এখানে আছে মাইনাস দিয়ে করতে আমি ইকুয়েশনটা ব্যাপার আছে, ওটা পরে বুঝবে। মানে তুমি প্লাসও নিতে পারো, মানে এখানে ল্যামডা স্কোয়ারের জায়গায় মাইনাস ল্যামডা স্কোয়ার নিতে পারো, প্লাস ল্যামডা স্কোয়ার নিতে পারো, কিন্তু ওইভাবে ইকুয়েশন গুলো চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু তোমাকে একটা কনস্ট্যান্ট নিতে বলেছে, তুমি এমন একটা নিচ্ছ যেটার জন্য তোমার ইকুয়েশনটা ফাইনাল ইকুয়েশনটা একটা ভালো ফর্ম নেবে। তো সেইটা করে দেখা গেছে যে আমার ল্যামডা স্কোয়ার নিলে সুবিধা, বা অন্য কিছু কোনো কিছু একটা স্কোয়ার নিলে সুবিধা, ল্যামডা বা কোনো একটা কনস্ট্যান্টের স্কোয়ার নিলে সুবিধা, প্লাস ফর্মে, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা আমার এই ফর্মে আসবে। এবার এই কারণেই এইটা রাখা হয়েছে, বুঝতে পারলে তো? অন্য কিছু নিলে তোমার ইকুয়েশনটা অন্যরকম চলে আসতো। যেমন তুমি যদি এখানে মাইনাস ল্যামডা স্কোয়ার নিতে, তাহলে তোমার ইকুয়েশনটা তোমার কিন্তু সাইন কসের ফর্মে চলে আসতো। তো অনেক কেস আছে, এগুলো অত ডিটেলস আমি যাব না, পরে যখন স্ট্রিংটা করাবো তখন আমার ওই একটা ওরম কেসে যাব। এক্ষেত্রে দেখা গেছে যে ল্যামডা স্কোয়ার নেওয়াটাই সুবিধা, তাই জন্য ল্যামডা স্কোয়ারটাই ওরা রেখেছে। ওই যখন স্ট্রিং এর কেসটা করাবো তখন বুঝতে পারবে আরো ভালো। আচ্ছা, এইটার এই ফর্ম ইকুয়েশন হচ্ছে, এবার তুমি যদি z ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mz ধরো,
করে তুমি ট্রায়াল সলিউশন ধরে সলভ করো, তাহলে তুমি এম এর দুটো ভ্যালু পাবে, একটা এম ইকুয়ালস টু প্লাস মাইনাস ল্যামডা পাবে, এম ইকুয়ালস টু প্লাস মাইনাস ল্যামডা পাবে, দুটো ভ্যালু পাবে, দুটো রুটস পাবে যদি সলভ করো এটাকে। মনে আছে ট্রায়াল সলিউশন মেথড? জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম জেড ধরতে হবে, এই উপরে জেডটা স্মল জেড, ঠিক আছে, ধরে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে তুমি ইকুয়েশন পাচ্ছ এম স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 0, সেখান থেকে তুমি পাবো এম ইকুয়ালস টু প্লাস মাইনাস ল্যামডা, সেইটা বসালে তুমি এই জিনিসটা পাচ্ছ। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মনে আছে ফার্স্ট ইয়ারে ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওই জিনিসগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো একবার রিভাইজ করে নিই। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট ইয়ারে যেগুলো ছিল কমপ্লিমেন্টারি সলিউশনটা, যেটা পার্টিকুলারলি সিএফ পার্টটা, পিআইটা দরকার নেই, সিএফ পার্টটা একটু রিভাইজ করে নিও কমপ্লিমেন্টারি সলিউশনের জিনিসগুলো, কারণ এইগুলো কাজে লাগবে। তো দেখো এইটা হচ্ছে আমার জেড এর ইকুয়েশনটা পাচ্ছি, a1 e টু দি পাওয়ার আলফা ল্যামডা জেড প্লাস b e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড, ঠিক আছে। এবার এই যে কথাটা বললাম ওইখানেই লেখা রয়েছে যে যেহেতু প্রথম পার্টটা আমার একটা শুধু আর এর ফাংশন আর লাস্ট পার্টটা শুধু জেড এর ফাংশন, তাহলে এই দুজনে কনস্ট্যান্টের সাথে ইকুয়াল হবে, সেই অবস্থায় মাঝখানের পার্টটা যেটা আছে এইটাও আমার কোনো একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল হতে হবে, সেই কথাটা এখানে বলে রেখেছি। তো এইটাকেও কনস্ট্যান্ট ধরা হয়েছে, এক্ষেত্রে দেখো মাইনাস এন স্কোয়ার কনস্ট্যান্ট ধরেছি, কারণ আমি দেখলাম এক্ষেত্রে মাইনাস এন স্কোয়ার নিলে সুবিধা হবে। এটার আরো কেস আছে, সেগুলো এখানে করানো হচ্ছে না, করালে এটা অনেক বড় হয়ে যেত ইকুয়েশন। এটা মানে এটা তোমাদের যখন স্ট্রিংটা করাবো তখন তোমাদের করাবো, মানে কি বলতো কেসটা আলাদা আলাদা কেস ধরে দেখা হয়, দেখে চেক করা হয় কোনটা ক্ষেত্রে, যেমন তুমি এখানে এন স্কোয়ার নিয়েছো, তো তুমি এখানে শুধু এন নিয়েও কাজ করতে পারো, শুধু এন নিয়ে এন স্কোয়ার নিয়ে বা শুধু এন নিয়ে কাজ করতে পারো, করে তোমরা আলাদা আলাদা সলিউশন পাবে। এবার তারপর তোমার কন্ডিশন দেখে দেখা হয় যে কোন সলিউশনটা বেস্ট হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাবে যে এই সলিউশনটা বেস্ট হচ্ছে, সেই কারণে মাইনাস এন স্কোয়ারটা ধরা হচ্ছে। এই ব্যাপারটা যখন স্ট্রিংটা করাবো তখন বুঝতে পারবে। তো আপাতত এখানটায় অত ডিটেলসে যাচ্ছি না, তোমরা এটা মাথায় রেখো যে পরের ক্ষেত্রে মাইনাস এন স্কোয়ারটা আমরা নেব, মাইনাস এন স্কোয়ার নিলে অবভিয়াসলি। এবার দেখো এই 1/r টা বাদ রাখা হয়েছে, আর নিচে যে আর স্কোয়ার আছে এটা বাদ রাখা হয়েছে, এটা বাদ দিয়ে বাকি অংশটা যেটা আছে সেইটাকে মাইনাস এন এর সমান করেছে, এই বাকি অংশটাকে ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার এর সমান করেছে, ঠিক আছে। এ দেখে নাও 1 ক্যাপিটাল থিটা d2 ক্যাপিটাল থিটা d থিটা 2 ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে। তো করার পর তুমি এটা থেকে এই ইকুয়েশনটা পাচ্ছ, এই ইকুয়েশনটা যেটা আছে এটা অবভিয়াসলি আমার কার ইকুয়েশন, এসএইচএম এর ইকুয়েশন, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। আর সিম্পল হারমোনিক এটাকেও তোমরা চাইলে সলভ করতে পারো, এটাকেও তোমরা কিভাবে সলভ করবে, থিটা ইকুয়ালস টু ট্রায়াল সলিউশন কি ধরে সলভ করবে, ক্যাপিটাল থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম স্মল থিটা, এইটা ধরে তোমরা ট্রায়াল সলিউশন ধরে সলভ করো, তোমরা কি পাবে দেখবে, তোমরা এম এর ভ্যালু পাবে প্লাস মাইনাস আই এন পাবে। আর যদি এরকম হয় তাহলে তার সলিউশন এইটা ধরা যেতে পারে। অ্যাকচুয়াল ফর্মুলা হয় এটাকে মনে পড়ছে কিছু কিছু, এটাকে তোমরা এম ইকুয়ালস টু যদি আলফা প্লাস মাইনাস আই বিটা হয়, আলফা প্লাস মাইনাস আই বিটা, সেক্ষেত্রে সলিউশনটা আমার হয়ে যাবে এরকম, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা এক্স, তারপর একটা কনস্ট্যান্ট সে a2 cos বিটা এক্স, কথার কথা বলছি, বিটা এক্স প্লাস b2 sin বিটা এক্স। মনে পড়ছে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে সিএফ এর কেসগুলো, কমপ্লিমেন্টারি ফাংশনের কেসগুলো। ধর সরি এখানে এক্স হবে না, থিটা হবে, আমি সরি এগুলো থিটা করে দিলাম। ঠিক আছে, যেহেতু এক্ষেত্রে তুমি যদি এই দুটোকে কম্পেয়ার করো, তুমি দেখো আলফাটা 0 বেরোচ্ছে, তাই জন্য এই পার্টটা 1 হয়ে গেল, এই পার্টটা আমার 1 হয়ে গেল, তাহলে আমি ওই ওপরের ইকুয়েশনটাই পাচ্ছি। ঠিক আছে, আশা করছি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি এই জায়গাটা। ঠিক আছে। আচ্ছা, তো ওপরে যে ইকুয়েশনটা আমরা পেলাম
এই ইকুয়েশনটা হচ্ছে আমার থিটার ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আসছে মজা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই পার্টটা শুধু এই পার্টটা ছিল মাইনাস এন স্কোয়ার, শুধু এই পার্টটা, আর সামনে লাস্ট পার্ট যেটা এইটা ছিল আমার ল্যামডা স্কোয়ার। তাহলে আমার যে মেন ইকুয়েশনটা ছিল, মেন ইকুয়েশন যেটা ছিল, সেই ইকুয়েশনটাতে ফার্স্ট টার্মটা বাদ দিয়ে তুমি কি পাচ্ছ? দেখো এই ফার্স্ট টার্মটা যেমন আছে রাখো, এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস এন স্কোয়ার বাই আর, পাবে কি পাবে না? এই পার্টটাতে তুমি কি পাচ্ছ? মাইনাস এন স্কোয়ার বাই আর, কারণ তুমি এই অংশটাকে মাইনাস এন স্কোয়ার ধরেছো, এই অংশটাকে মাইনাস এন স্কোয়ার ধরেছো। তাহলে দেখো এই পুরো পার্টটা তোমার হয়ে যাচ্ছে, সরি মাইনাস এন স্কোয়ার বাই আর স্কোয়ার, সরি মাইনাস এন স্কোয়ার বাই আর স্কোয়ার, এই টার্মটা কারণ 1 বাই থিটা ক্যাপিটাল থিটা d2 ক্যাপিটাল থিটা d থিটা 2 এটা দিচ্ছে মাইনাস এন স্কোয়ার, তুমি বসিয়ে দাও সেইটা মাইনাস এন স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এইটা তুমি কি পেয়েছিলে? প্লাস ল্যামডা স্কোয়ার, তাহলে এটাকে তুমি লিখতে পারো ল্যামডা স্কোয়ার, এই লাস্ট পার্টটাকে লিখতে পারো ল্যামডা স্কোয়ার। বসিয়ে দাও এই যে যেটা পেলে সেটা বসিয়ে দাও, তুমি এই ইকুয়েশনটা পাবে, এই ইকুয়েশনটা পাবে, একটু আগে পিছিয়ে করে দিয়েছি, d2 ক্যাপিটাল আর dr2 প্লাস 1 বাই আর d ক্যাপিটাল আর d স্মল আর প্লাস lambda squared minus n squared by small r square capital R equals to 0। এই জিনিসটাকে বলে বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে বলে বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার তোমাদের হয়তো দেখবে যে এটা বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে মিলছে না, তো কি করবে? চলো কিভাবে এটা বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে সেটাকে করার জন্য আমরা একটা কাজ করছি, ল্যামডা আর কে এক্স ধরে নিচ্ছি, ল্যামডা আর কে এক্স ধরে নিচ্ছি, তাহলে r ইকুয়ালস টু x বাই ল্যামডা, dr ইকুয়ালস টু dx বাই ল্যামডা, হলো তো? এবার যত নিচে নিচে dr আছে সেই জায়গায় তাহলে অবভিয়াসলি dr2 যেটা হবে, dr2 যেটা সেটা আমার দেবে হচ্ছে ল্যামডা স্কোয়ার 1 বাই ল্যামডা স্কোয়ার dx। এটা একটা মানে মনে রাখার পদ্ধতি, এটা কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা না, মনে রাখার পদ্ধতি এটা, বা তোমরা আমি এটা না সরি অ্যাকচুয়াল ফর্মুলাটাই বলে দিই, তারা d2 আর dd অফ r2 ddr d2 dr2 যেটা হবে সেটা আমার কি হবে? সেটা আমার হয়ে যাবে ল্যামডা স্কোয়ার উপরে থাকবে d2 dx2, এইটা হবে আমার ফর্মুলা। এইটা থেকে তুমি তাহলে এই জিনিসটা যদি বসাতে থাকো, এই মেন ইকুয়েশনটা, এটা তো আমার ইকুয়েশন, এই ইকুয়েশনটায় দেখো একটা কাজ করেছে, এখানে ল্যামডা স্কোয়ারটা কমন নিয়েছে, এই ইকুয়েশন থেকে ল্যামডা স্কোয়ারটা কমন নিয়েছে, কমন নিলে 1 মাইনাস এন স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার আর স্কোয়ার এসে গেল, ল্যামডা স্কোয়ার আর স্কোয়ার হয়ে যাচ্ছে আমার এক্স স্কোয়ার, ল্যামডা স্কোয়ার আর স্কোয়ারই হয়ে যাচ্ছে আমার এক্স স্কোয়ার। দেখো এখানটা আমি এক্স স্কোয়ার নিয়ে আসলাম, আর এই দেখো এই ফর্মুলাটা আমি ইউজ করলাম যেটা তোমাদের বললাম, d2 dr2 ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার d2 dx2। তো দেখো ল্যামডা স্কোয়ার d2 ক্যাপিটাল আর dx2 প্লাস ল্যামডা স্কোয়ার x dr dx প্লাস ল্যামডা স্কোয়ার 1 মাইনাস n স্কোয়ার বাই x স্কোয়ার ইকুয়ালস টু r। এই ইকুয়েশনটা আমার এই ফর্মে চলে যাচ্ছে, তুমি ল্যামডা স্কোয়ারটাকে 0 করে দিচ্ছ, ইকুয়েট করে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছ, তাহলে এই ফর্মটা আসছে। এবার এইটাকে যদি আমি আরেকটুখানি ফর্মে লিখি, এটাকে যদি আমি আরেকটু ফর্মে লিখি, তুমি দেখো এই ইকুয়েশনটা আমরা পাবো এক্স স্কোয়ার d2 আর dx2 প্লাস x dr dx প্লাস x স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 0। এইটা কিন্তু বেসেলস ইকুয়েশন হয়ে গেল। আগের ইকুয়েশনটা তোমাদের বেসেলস ইকুয়েশন মনে হচ্ছিল না, কিন্তু এবার দেখো এই ইকুয়েশনটা আমার কিন্তু বেসেলস ইকুয়েশন হয়ে গেল। তো মনে রাখতে হবে এই যে ইকুয়েশনটা আসছে এটা আমার বেসেলস ইকুয়েশন হচ্ছে। কিভাবে বেসেলস ইকুয়েশন হচ্ছে? ল্যামডা আর কে তোমাদের এক্স এর সমান নিতে হবে, ল্যামডা আর কে তোমাদের এক্স এর সমান নিতে হবে, ল্যামডা আর তোমাকে এক্স এর সমান নিতে হবে, নিয়ে স্যার হ্যাঁ বলো বলো। এটা কি বেসিক কন্ডিশন এটা বেসিক ইকুয়েশন বানানোর জন্য? না না দেখো বেসেলস ইকুয়েশন বানাবার জন্য এটা বেসিক কন্ডিশন নয়, কিন্তু এই ক্ষেত্রে অবভিয়াসলি এরকম হচ্ছে। বেসেলস ইকুয়েশন অ্যাকচুয়ালি এইটা,
এইটা হচ্ছে বেসেলস ইকুয়েশন। তুমি যদি কোনো ইকুয়েশনকে এই ফর্মে নিয়ে আসতে পারো সেটাই বেসেলস ইকুয়েশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তুমি করা হয়েছে বেসেলস ইকুয়েশন? না। ও, তাহলে একটু অসুবিধা হবে। যাই হোক, বেসেলস ইকুয়েশন যেটা আছে, বেসেলস ইকুয়েশনটা হচ্ছে এই ফর্মে আসবে। অ্যাকচুয়ালি আর এর জায়গায় ওয়াই থাকে। তোমরা যদি করো, তোমরা যদি, এটা তোমাদের কিন্তু এইবার সিলেবাসে আছে, ম্যাথ মেথডসেই আছে, আকাশ স্যার করাচ্ছে, তাহলে করিয়ে দেবেন। তাহলে হয়তো উনি পাওয়ার সিরিজ করিয়েছেন, এরপর নিশ্চয়ই করাবেন এই পার্টটা। বেসেলস ইকুয়েশন যেটা আছে সেটা এই ফর্মে থাকে, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। এবার এই ইকুয়েশনটাকে যখন তোমরা, এই ইকুয়েশনের মধ্যে তুমি ল্যামডা আর কে এক্স ধরছো, তখন তুমি দেখছো যে আমরা এইভাবে, আমি জিনিসটা বেসেলস ইকুয়েশনের ফর্মে চলে আসছে, ওয়াই এর জায়গায় আর আছে। আচ্ছা, বেসেলস এই যে ইকুয়েশনটা যদি আসে, বেসেলস ইকুয়েশন, বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আসে, তোমরা বলতে পারবে কি ওয়াই এর সলিউশনটা তোমার জানা থাকবে। ওয়াই এর সলিউশনটা হবে এ জে এন এক্স প্লাস বি জে মাইনাস এন এক্স। যেখানটায় জে এন এক্স আর জে মাইনাস এন এক্স, এদেরকে বলা হয় বেসেলস ফাংশন। এই যে দুটো আছে, জে এন এক্স আর জে এন মাইনাস এক্স, এদেরকে বলা হয় বেসেলস ফাংশন। এইগুলোকে বলা হয় বেসেলস ফাংশন। বেসেলস ফাংশন, বেসেলস ফাংশনের বা একটা বার করার নিয়ম আছে। বেসেলস ফাংশনের তোমার একটা বলতে গেলে ফর্মুলা আছে আর কি, যে ওইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বেসেলস ফাংশনটা কি হবে। একটা বিশাল বড়, মানে তোমার সুবিধা হয়ে গেল যে তুমি যদি এনটা জানো, এনটা তো একটা সংখ্যা বেরোবে, এনটা যদি জানো, তুমি এই বেসেলস ফাংশনের মধ্যে তুমি এন এর ভ্যালুটা বসিয়ে তুমি আলটিমেট রেজাল্টটা পেয়ে যেতে পারো। এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা বেসেলস, মানে এই কারণেই তোমাদের লেজেন্ডারি ইকুয়েশন, বেসেলস ইকুয়েশন এই কারণেই করানো হয়। এগুলো তোমাদেরকে একটা ম্যাথামেটিক্যাল টুল দিচ্ছে। মানে যদি তুমি কোনো একটা বড় একটা প্রবলেম সলভ করছো, বিশাল বড় একটা ইকুয়েশন সলভ করছো, করতে 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 তুমি এরকম একটা টার্ম পেলে, দেখলে যে আরে এটা তো আমার বেসেলস ইকুয়েশনের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, বা লেজেন্ডারি ইকুয়েশনের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, তখনই বুঝে গেলে যে তার সলিউশন তো একটাই হতে পারে, সেটা হচ্ছে এইটা। শুধু তোমাকে কি করতে হবে, এনটা জেনে এন এর ভ্যালুটা বসাতে হবে, তোমাকে এই এন এর ভ্যালুটা বসাতে হবে, তাহলেই হয়ে গেল। বুঝতে পারলে তো? আচ্ছা। তো যেহেতু এইটা আমার সলিউশন, এক্ষেত্রে আমার ওয়াই এর জায়গায় আর ধরা আছে, এক্ষেত্রে ওয়াই এর জায়গায় আর ধরা আছে, আর এক্স এর জায়গায় আমার ল্যামডা স্মল আর ধরা আছে, এক্স এর জায়গায় ল্যামডা স্মল আর। তাহলে এই ফাংশনটা শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, চলো, y equals to anx plus bn minus 1, sorry, y equals to a jnx plus b j minus nx, এইগুলোকে বলে বেসেলস ফাংশন। যদি আমি উপরের ইকুয়েশনটা দেখি, উপরের ইকুয়েশনটা যদি আমরা দেখি, তাহলে y এর জায়গায় আমার কি আছে, r আছে, y এর জায়গায় আমার আছে ক্যাপিটাল R, আর তাহলে এখানটায় আমরা y এর জায়গায় আমি নেব কি, r নেব। আর x কত, x যদি আমি খেয়াল করো, x টা আমি ধরেছিলাম ল্যামডা r এর সমান, x ইকুয়ালস টু ল্যামডা r। সেটা বসিয়ে দিলে দেখো আমরা এই নিচের ফাংশনটা পাচ্ছি। এবার দেখো, যেহেতু আমি a2 আর a1 আর a2 আমরা আগে থেকে নিয়ে নিয়েছি, a1 আর a2 আমরা আগে থেকে নিয়ে নিয়েছি, এখানে কনস্ট্যান্ট টার্মস গুলোকে a3 আর b3 নিলাম। তাহলে r ইকুয়ালস টু a3 jn, যেটা x হতো, x এর জায়গায় আমি ল্যামডা r বসিয়ে দিয়েছি, আর প্লাস b3 jn j মাইনাস n ল্যামডা r। তাহলে ইউটা কি ছিল, ইউটা আমার কি ছিল, ইউটা ছিল হচ্ছে r থিটা ফাই, r ক্যাপিটাল থিটা ক্যাপিটাল ফাই, সরি r থিটা ক্যাপিটাল z, সরি আর ক্যাপিটাল আর ক্যাপিটাল থিটা ক্যাপিটাল z, সেইগুলোর যে ভ্যালুগুলো পেলাম বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ক্যাপিটাল z এর ভ্যালু, a1 e টু দি পাওয়ার ল্যামডা z প্লাস ab1 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা z। এটা হচ্ছে আমার ক্যাপিটাল থিটার ভ্যালু, a2 cos n থিটা প্লাস ba2 n sin থিটা। আর লাস্টেরটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল, সরি, এটা হচ্ছে আমার ক্যাপিটাল আর এর
যে সলিউশনটা। তো তিনটে দেখো গুণ হচ্ছে, তিনটে ইকুয়েশন গুণের ফর্মে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্টের ফর্মে রয়েছে। এটাই হচ্ছে আমার সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন, সলিউশন অফ ল্যাপ্লাসেস ইকুয়েশন ইন কি কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এটা একটা স্পেশাল কেস করা হয়েছে যে যদি আমরা জিরো ধরতাম তাহলে কি হতো, এটা একটা স্পেশাল কেস। এবার দেখো তোমাদের আলাদা আলাদা কেস আমরা এখান থেকে ধরে বার করতে পারি। যদি ল্যামডা আর এন কে যদি জিরো ধরা হতো, ধরতেই পারি, আমরা তো কনস্ট্যান্ট নিয়েছিলাম, যদি ওরা জিরো হতো তাহলে কি হতো, যদি জিরো হতো তাহলে আমার ইকুয়েশনটা এইটা হতো, যদি জিরো হতো তাহলে আমার ইকুয়েশনটা এইটা হতো। কিভাবে হচ্ছে আশা করছি খুব একটা প্রবলেম হবে না বুঝতে, আমি এটাকে আর ডিটেলসে বলছি না। দেখো ল্যামডা, এইটা ছিল আমার ল্যামডা, ল্যামডা স্কোয়ারের সমান, ল্যামডাটাকে জিরো ধরো তাহলে এই পার্টটা আমার জিরো হয়ে যাচ্ছে, ডি টু ক্যাপিটাল জেড ডিজেড টু সেটা আমার জিরো হবে। এটাকে তুমি যদি সলভ করো তাহলে অবভিয়াসলি তুমি এই জিনিসটা পাচ্ছ, জেড ইকুয়ালস ক্যাপিটাল জেড ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ইন্টু জেড প্লাস আরেকটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এনটাকে জিরো ধরো তাহলে তোমার এই পার্টটা ডি টু ক্যাপিটাল থিটা, এটা ক্যাপিটাল থিটা হবে, ছোট করে ফেলেছি, এটা ক্যাপিটাল থিটা হবে, ডি টু ক্যাপিটাল থিটা ডি থিটা টু সেটাও জিরো হচ্ছে, তাহলে এটার সলিউশন আমার অবভিয়াসলি এইটা বেরোবে, ক্যাপিটাল থিটা ইকুয়ালস টু এ টু থিটা প্লাস বি টু। আর লাস্টের যেটা আছে প্রথম পার্টটা, অবভিয়াসলি আমার যদি প্রথম দুটো জিরো হয়ে যায় তাহলে লাস্ট পার্টটাও আমার জিরো হতে হবে, প্রথম দুটো পার্টটা। এটা জিরো হলে এটাকে আমি এইভাবে দেখো সাইডে আমি করে রেখেছি, দেখতে পাবে। তোমাদের এই পিডিএফটা পাঠিয়েছিলাম তো, হ্যালো, আবার কানেকশন গেল নাকি, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। আচ্ছা বলছি তোমাদের এই পিডিএফটা পাঠিয়েছিলাম তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এ দেখবে এখানে আমি সাইডে শর্টে করে রেখেছি, করে আমাদের ফাইনাল যে ইউ যেটা আছে, আর যেটা আছে, আর আমার বেরোবে এইটা এ ওয়ান লগ আর প্লাস বি ওয়ান, মানে একটা কনস্ট্যান্ট ইন্টু লগ ওয়ান লগ আর প্লাস আরেকটা কনস্ট্যান্ট, এইভাবে আমি দেখবে করে রেখেছি সাইডে সাইডে। তো এটা হচ্ছে, এইটা আমার ইউ এর ভ্যালু হবে বা সলিউশন হবে ফর ল্যামডা ইকুয়ালস টু জিরো আর এন ইকুয়ালস টু জিরো। এটা একটা স্পেশাল কেস। ঠিক আছে, এবার আসছি, আচ্ছা সিলিন্ড্রিক্যাল হলো, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটটা আমি এই মোমেন্টে করছি না, যদি সম্ভব হয় পরে করাবো, না হলে স্ফেরিক্যালটা তোমরা ছেড়ে যেতে পারো, স্ফেরিক্যালটা খুব বড়, খুব বাজে ক্যালকুলেশন, ওটা আমার মনে হয় না লাস্ট মোমেন্টে করতে পারবে। ওর থেকে বরঞ্চ তোমরা যদি বাকিগুলো করে নাও, যতগুলো বাকিগুলো আছে ম্যাথামেটিক্সের সেইগুলো যদি করে রাখো, আমার মনে হয় বেশি প্রবাবিলিটি থাকবে তোমাদের অ্যান্সার ভালো, পরীক্ষা ভালো দিয়ে আসা। তাও যদি সময় হয় পরে আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে ল্যাপ্লাসের ইকুয়েশনটা করিয়ে দেবো, কারণ আগের বার তো সিলিন্ডার এসে গেছিল, এবার তোমাদের স্ফেরিক্যাল দিলেও দিতে পারে, কিন্তু দিলেও আমার মনে হয় ছেড়ে আসাই ভালো, কারণ বিশাল বড় ইকুয়েশন হয়ে যাবে। পার্টিকুলারলি যেটার ল্যাপ্লাস ইকুয়েশনটা তো বার করা খুবই কঠিন, সলিউশনটা আমি তাও করিয়ে দেবো তোমাদেরকে পরে, বাট আগে আমি অন্যান্য ইম্পর্টেন্ট পার্টগুলো করিয়ে দিতে চাইছি। যেমন এইটা, এরম একটা প্রশ্ন কিন্তু আগের বার এসেছিল মোস্ট প্রবাবলি স্টেট স্ট্রিং থেকে, আর এই পার্টটা তোমাদের সলিউশনে মানে সরি ওয়েবসেও আছে, তাই জন্য আমি বললাম যে তোমাদের একবার ওয়েবসটা আমি নেক্সট দিন করাবো, নেক্সট দিন থেকে ওয়েবসটা একটু স্টার্ট করবো। ঠিক আছে, আচ্ছা একটা ব্যাপার বলে দিচ্ছি, তোমরা সোনোমিটারের এক্সপেরিমেন্টও করেছো কলেজে ফার্স্ট সেমে। এই যে ধরো দুটো পয়েন্টের মধ্যে একটা স্ট্রিং আটকানো থাকে, এটাকে আমরা বলি স্টেট স্ট্রিং। যদি তোমরা এইখানটায় হালকা করে টেনে ছেড়ে দাও তাহলে এটা ভাইব্রেট করবে এই ফর্মে, এইভাবে ভাইব্রেট করবে, তাই তো? যদি এটাকে টেনে ছেড়ে দাও তাহলে এটা আমার, আহা সরি, এই দুটো পয়েন্টের মধ্যে আমার এটা ভাইব্রেট করবে, এটা ভাইব্রেট করবে আমার স্ট্রিংটা। দেখো এটা আমার অর্ধেক ওয়েভ তৈরি করেছে, আর তুমি যদি এইভাবে না করে একটুখানি সাইড থেকে তোমরা যদি এটাকে ইয়ে করো তাহলে এটা এইভাবেও ভাইব্রেট করতে পারে, এইভাবেও ভাইব্রেট করতে পারে।
এইরকম আলাদা আলাদা ভাবে তুমি এই স্ট্রেচ স্ট্রিংকে তুমি ভাইব্রেট করাতে পারো। ঠিক আছে, স্ট্রেচ স্ট্রিংটা বেশিরভাগ ইউজ হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে। তো এবার আমাদের এখানটায় একটা জিনিস দেখো, যে স্ট্রেচ স্ট্রিং যে ভাইব্রেট করছে, তোমার স্ট্রেচ স্ট্রিং এর মধ্যে দিয়ে কি যাচ্ছে, একটা স্ট্যান্ডিং ওয়েভ যাচ্ছে। স্ট্যান্ডিং ওয়েভ বা যেটাকে আমরা বলি স্থানু তরঙ্গ, যেটা বাংলায় বলি স্থানু তরঙ্গই তো বলে মোস্ট প্রবাবলি, স্ট্যান্ডিং ওয়েভ যায় আর কি। ঠিক আছে, তার মানে স্ট্যান্ডিং ওয়েভ, একটা ওয়েভ যাচ্ছে, একটা তরঙ্গ যাচ্ছে। তরঙ্গ যাচ্ছে মানে আমাকে এখানে আমার কি হবে, ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করবে। ওয়েভ ইকুয়েশন যেটা আছে সেটা আমার স্যাটিসফাই করবে। তাহলে স্ট্রেচ স্ট্রিং, সেটাকে যদি আমি টানা হেঁচড়া করি সেটা ভাইব্রেট করবে। ভাইব্রেট করা মানে কি, তার মধ্যে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়েছে, একটা স্থানু তরঙ্গ তৈরি হয়েছে। বা এই ভাইব্রেশনটার জন্য আমরা কি করতে পারি, আমরা ধরতে পারি যে এইটার মধ্যে দিয়ে একটা ওয়েভ যাচ্ছে। এক সেকেন্ড, তাহলে আমরা ধরতে পারি কি, যে এখানে ওয়েভ ইকুয়েশন যাচ্ছে একটা, সরি ওয়েভ যাচ্ছে একটা, তার মানে এখানে আমার নিশ্চয়ই ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করবে। তার মানে আমাদের এখানটায় এই ওয়েভ ইকুয়েশন দিয়ে কাজ স্টার্ট করতে হবে। ওয়েভ ইকুয়েশন দিয়ে কাজ স্টার্ট করে আমরা দেখব যে স্ট্রেচ স্ট্রিং, স্ট্রেচ স্ট্রিং মানে কি, খেয়াল রাখবে দুটো পয়েন্টে টান টান করে স্ট্রিংটাকে টান টান করে রাখা হয়েছে, যেটা আমাদের সোনোমিটারের ক্ষেত্রে আমাদের করা হতো আর কি। দুটো পয়েন্টে টান টান করে স্ট্রিংটা রাখা হতো, তবেই তো ভাইব্রেট করবে। তোমাকে একটা খোলা স্ট্রিং দিয়ে দিলাম, সেটাকে কি ভাইব্রেট করাতে পারবে? ওটা তো কোথাও একটা পড়ে থাকবে। স্ট্রিংকে ভাইব্রেট করাতে হলে কি করতে হবে, দুটো পয়েন্টকে আবদ্ধ করতে হবে, দুটো পয়েন্টকে কোথাও না কোথাও বেঁধে দিতে হবে। তবেই, গিটারের কথা ভেবে দেখো, টেনশন যত তোমার একটা টেনশন থাকতে হবে, তবেই তোমার জিনিসটা ভালোভাবে ভাইব্রেশনটা হবে। তো সেই অবস্থাতে আমাদের স্ট্রেচ স্ট্রিং এর জেনারেল সলিউশন আমরা বার করব। স্ট্রেচ স্ট্রিং এর জেনারেল সলিউশন বার করব, আর তারপর আমরা দুটো কেস দেখব। এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, ওয়েভের ব্যাপারে একটুখানি আইডিয়া দিয়ে দিই। ওয়েভ কি হচ্ছে, ধরো তোমরা ধরো একটা তোমাদের কাছে একটা, একটু বড় করে আঁকি ছবিটা। ওয়েভ জিনিসটা কি সেটা সম্পর্কে একটু আইডিয়া বলে দিই। ধরো তোমাদের কাছে একটা মানে দড়ি রয়েছে, দড়িটাকে তোমরা যদি ওপর নিচ করো তাহলে তুমি এরকম দেখবে যে এরকম ঢেউ চলে যাচ্ছে। তোমরা ধরো এইখানটায় তোমরা দড়িটাকে ওপর নিচ করছো, এই সাইডে তোমরা এইখান দিয়ে তোমরা ধরো দড়িটাকে ধরে হাত দিয়ে ধরে তোমরা দড়িটাকে ওপর নিচ করছো, তাহলে তোমরা কি দেখবে, এটা এরকম একটা ঢেউয়ের মতো ফর্ম করছে। তোমরা যদি খেয়াল করো তোমরা দেখবে এই একটা যে ঢেউ রয়েছে, এটা কি হচ্ছে, এই সাইডে মুভ করছে, কন্টিনিউয়াসলি মুভ করছে। আর তোমরা যদি একটা পার্টিকুলার পয়েন্টে চোখ রাখো, তোমরা কি খেয়াল করবে, তোমরা যদি একটা পার্টিকুলার পয়েন্টে চোখ রাখো, তোমরা খেয়াল করবে এই পয়েন্টের যে দড়ির অংশটা রয়েছে, ধরো তুমি একটা গিট বেঁধে রাখলে, একটা দড়ির মধ্যে তুমি ধরো কোনো একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে তুমি একটা গিট বেঁধে রাখলে, তুমি এই গিটটার উপর ফোকাস করছো, তাকাচ্ছ, তুমি কি দেখবে গিটটা তোমার উপরে যাচ্ছে একবার, তারপর নিচে আসছে, মানে গিটটা যেন তোমার কি হচ্ছে, সিম্পল হারমোনিক মোশনে ভাইব্রেট করছে। আর তুমি যদি গিটটার উপর ফোকাস না রেখে যে কোনো একটা ঢেউ রয়েছে, একটা যে ওয়েভের যে একটা ফরমেশন রয়েছে, এটাকে কি বলে, এটাকে তরঙ্গ শীর্ষ বলে, আই থিঙ্ক তরঙ্গ শীর্ষ বা ক্রেস্ট যেটাকে বলে, সেটার উপর তোমরা যদি চোখ রাখো, তোমরা দেখবে এই ক্রেস্টটা তোমার মুভ করে লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে। আর
কিন্তু তুমি যে এই সুতোটার মধ্যে একটা গিট বেঁধে রেখেছো, সেই গিটটা দিকে যদি তুমি চোখ রাখো তুমি দেখবে সেটা ভাইব্রেট করছে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, এই যে মোশনটা, আচ্ছা এই গিটের মোশনটাকে উইথ রেসপেক্ট টু টাইম অ্যালং ওয়াই অ্যাক্সিস সেটাকেই জাই দিয়ে রিপ্রেজেন্ট, এটাকে আই থিঙ্ক জাই বলে, জাই নাকি গাই বলে, এইটাকে আই থিঙ্ক সাই বা গাই কিছু একটা বলে, মেবি গাই বলে, যাই স্যার। এটা যাই বলে না, নাকি যাই এক্সটাকে বলে, এক্স এর মধ্যে একটা হয় না, ওটা কাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা যাই বলে, তাই তো, যাই এক্স আই। এই যে যাই আছে এইটাকে তোমার অ্যাকচুয়ালি এই যে ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস কে বোঝাচ্ছে, ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। বা এখানে একটা বেস্ট কথা হচ্ছে ওয়াই অ্যাক্সিস না বলে বলবো ভার্টিক্যাল অ্যাক্সিস, কারণ ওয়াই অ্যাক্সিস বললে এটাকে ওয়াই ধরলেই ভালো হতো, যাই ধরছি যখন। তার মানে এই বরাবর যে ডিসপ্লেসমেন্টটা সেটাকেই যাই দিয়ে ডিনোট করা হচ্ছে। তুমি ধরো এই সেন্টারটাকে 0 ধরো, তাহলে কতটা উপরে গেল সেটা প্লাস যাই, কতটা নিচে গেল সেটা হচ্ছে মাইনাস যাই। যাইটা দেখো দুটো জিনিসেরও ফাংশন হবে এই ক্ষেত্রে, যেহেতু তুমি যদি এই যে যেটা বললাম এই গিটটার উপর ফোকাস রাখো, গিটটার উপর ফোকাস রাখো, তুমি দেখবে গিটটা আমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তার মানে যাই যেটা আছে সেটা হচ্ছে আমার ফাংশন অফ টাইম। কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এক্স কনস্ট্যান্ট আছে, সেই ক্ষেত্রে তুমি যদি দেখো সেই পয়েন্টটা উপর নিচ হবে, সিম্পল ভাইব্রেট করবে, সিম্পল হারমোনিক্যালি, তাহলে সেটা ফাংশন অফ টাইম হচ্ছে। আর তুমি যদি টাইমটাকে না দেখো, টাইমকে ফিক্সড করে দাও, যে কোনো একটা পয়েন্টে ফিক্সড করে দাও, আর তুমি এক্স অ্যাক্সিস, এইটা কিন্তু এক্স অ্যাক্সিস, এই বরাবর কিন্তু আমার এক্স অ্যাক্সিস আছে, তুমি এক্স অ্যাক্সিস বরাবর তুমি দেখো যে প্রত্যেক পয়েন্টে সাই এর মান আলাদা, প্রত্যেক পয়েন্টে সাই এর মান কিন্তু আলাদা হচ্ছে, সাই না যাই সরি যাই এর মান কিন্তু আলাদা হচ্ছে প্রত্যেক পয়েন্টে। তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে যাইটা আমার ফাংশন অফ এক্স অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশন অফ টাইম। তো যে তবেই আমার যাইটা কি হচ্ছে, একটা ওয়েভের ডিসপ্লেসমেন্টকে বোঝাচ্ছে। তোমরা যদি সিম্পল হারমোনিকের ডিসপ্লেসমেন্টকে বোঝাতে, যদি যাইটা যদি আমার শুধু সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করতো, তাহলে সেটা শুধু ফাংশন অফ টি হতো, এটা আমার শুধু ফাংশন অফ টি হতো, তাহলে এটা আমার হতো কি সিম্পল হারমোনিক মোশন, কারণ এখানে আমার জায়গার সাথে কোনো পরিবর্তন হচ্ছে না, সিম্পল হারমোনিক মোশন। কিন্তু যদি তোমার এটা সাই এক্স আর টি দুটোর ফাংশন হয়ে যায়, তাহলে এটা আমার হয়ে যাবে হচ্ছে এইটা যেটা আছে সেটা আমার হয়ে যাবে ওয়েভ। এবার ওয়েভ যেটা আছে, ওয়েভটা আমাদের ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। ওয়েভ ইকুয়েশনটা কি, ওয়েভ ইকুয়েশনটা হচ্ছে এইটা, খেয়াল রাখবে, d2 যাই dt2 equals to c square d2 psi dx2, এটাকে বলে হচ্ছে ওয়েভ ইকুয়েশন, এটাকে বলে হচ্ছে ওয়েভ ইকুয়েশন। যে কোনো ওয়েভ এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক হোক, মেকানিক্যাল হোক, যাই হোক, ইভেন কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ হোক, সব এই জিনিসটাকে স্যাটিসফাই করবে, এটাকে বলা হয় ওয়েভ ইকুয়েশন। আর সেখানে যে সিটা রয়েছে, সিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ওয়েভ। সিটা হচ্ছে আমার ভেলোসিটি অফ দ্য ওয়েভ, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা আমার, এটা আমি নেক্সট দিন করাবো ভালো করে, এই ইকুয়েশনটা আমার যে কোনো ওয়েভ আমার ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। এই যে এখানে দেখো ওয়েভ ইকুয়েশনটা দেওয়া রয়েছে। আচ্ছা, স্ট্রিংটার ক্ষেত্রে খেয়াল করো, স্ট্রিংটাকে ধরা হয়েছে যে স্ট্রিংটার লেন্থ হচ্ছে এল, স্ট্রিং যেটা আছে তার লেন্থ হচ্ছে এল। মানে তুমি যদি এটাকে এক্স অ্যাক্সিস ধরো, এটাকে তুমি যদি এক্স অ্যাক্সিস ধরো, যেখানটায় স্ট্রিংটা বাঁধা রয়েছে সেটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট, আর আরেকটা নেক্সট পয়েন্ট যেখানটায় বাঁধা রয়েছে সেটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু এল পয়েন্ট, ঠিক আছে, খেয়াল রাখবে। তাহলে টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং হচ্ছে কত, এল।
খেয়াল রাখবে স্ট্রিং এর লেন্থ হচ্ছে আমার এল। এবার দেখো স্ট্রিংটা যেহেতু এই এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট আর এক্স ইকুয়ালস টু এল পয়েন্ট এই দুটো পয়েন্টে বাধা রয়েছে, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কিন্তু হবে না। স্ট্রিংটাকে যতবারই যেভাবেই ভাইব্রেট করাও না কেন, এই দুটো পয়েন্টে কিন্তু আমার সবসময় স্ট্রিংটার যে মানে কি বলবো ডিসপ্লেসমেন্ট বা জাইয়ের মান এই দুটো পয়েন্টে, এই পয়েন্ট আর এই পয়েন্ট এক্স ইকুয়ালস টু আর এক্স ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়াল টু এল এ জাইয়ের মান সবসময় 0 হবে এই দুটো পয়েন্টে, কারণ স্ট্রিং কখনো উঠবে না, ওই পয়েন্টে স্ট্রিংটা ফিক্সড রয়েছে। তো এটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার বাউন্ডারি কন্ডিশন। তো চলো দেখা যাক, এই যে বাউন্ডারি কন্ডিশন সাই 0, টি মানে টাইম চেঞ্জ হচ্ছে, টাইম আছে কিন্তু এক্স এর জায়গায় তুমি কি করেছো, এক্স এর দেখো এক্স ইকুয়ালস টু 0 ধরেছো, এক্স ইকুয়ালস টু 0 ধরেছো, সেটা আমার সবসময় 0। আর সাই এল টি মানে এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এল এই পার্টটাও তোমার কি করেছো 0 ধরেছো, অ্যাট এক্স ইকুয়ালস টু এল এই পার্টটাও 0 বিকজ দ্য স্ট্রিং ইজ ফিক্সড অ্যাট 0 অ্যান্ড এল। এবার আবার সেই আমি হ্যালো স্ক্রিন দেখাচ্ছে না। হ্যাঁ অফ হয়ে গেল স্যার, মাঝে কিছু শোনা যায়নি। আচ্ছা দাঁড়াও আসছি। আচ্ছা কতটা বলেছিলাম একটু বলো আমাকে। হ্যালো দেখতে স্যার, পাচ্ছ? ওই ডেল্টা, হ্যাঁ ওই ইকুয়েশনটা অবধি দেখা হয়েছিল। এইটা দেখিয়েছিলাম, যাইটা ফাংশন বলতে এই বাউন্ডারি হ্যাঁ, কন্ডিশন ইকুয়েশন ফর্মেশনটা অবধি ও চলো আরেকবার বলি তাহলে, মানে আমি এই অবধি হয়েছিল তাই তো? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ তাহলে যেটা বললাম যে এটা হচ্ছে আমার ওয়েভ ইকুয়েশন, এইটা হচ্ছে আমার ওয়েভ ইকুয়েশন যেখানে সি হচ্ছে ভেলোসিটি অফ ওয়েভ, এই যে সি স্কোয়ার আছে সেখানে সিটা হচ্ছে ভেলোসিটি অফ ওয়েভ। এবার দেখো এই ইকুয়েশনটাই দেখো, এটা হচ্ছে আমার ওয়েভ ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমার স্যাটিসফাই কেন হবে, কারণ আমার স্ট্রিংটা যেটা আছে যে স্ট্রেচ স্ট্রিং তার মধ্যে দিয়ে কি যাচ্ছে, একটা ওয়েভ যাচ্ছে, সেটা ভাইব্রেট করলে মনে হবে তার মধ্যে দিয়ে একটা ওয়েভ যাচ্ছে। এবার স্ট্রিংটাকে দেখো অ্যাট এক্স ইকুয়ালস টু 0, ধরো আমি এই দুটো পয়েন্টে তো স্ট্রিংটা ফিক্সড আছে, স্ট্রিংটা তো এই দুটো পয়েন্টে ফিক্সড রয়েছে, তাহলে এই দুটো পয়েন্টে ফিক্সড হওয়া মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি এই স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট, এই বরাবর আমার এক্স অ্যাক্সিস গেছে, এক্স অ্যাক্সিস, আর এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু এল পয়েন্ট। এই দুটো পয়েন্টে খেয়াল করো যেহেতু স্ট্রিংটা ফিক্সড রয়েছে, যেহেতু স্ট্রিংটা আমার ফিক্সড রয়েছে, এই জন্য এই দুটো পয়েন্টে কিন্তু আমার স্ট্রিংটা কখনোই স্ট্রিং এর ডিসপ্লেসমেন্ট হবে না, মানে সাই এর মানটা 0 হবে এই দুটো পয়েন্টে, এই পয়েন্টে আর এই পয়েন্টে সাই এর মান সবসময় 0 হবে, বুঝতে পারলে? এটা হয়ে যাচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন, মানে এই পয়েন্টটা যেহেতু ফিক্সড আছে স্ট্রিংটা কখনো উঠবে না। সাইটা কি, কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যালং হরিজন্টাল অ্যাক্সিস, কিন্তু এই দুটো পয়েন্ট তো ফিক্সড, তাহলে এই দুটো পয়েন্ট কখনোই উঠবে না, তাহলে এই দুটো পয়েন্টে সাই এর মান আমার সবসময় জাই এর মান আমার সবসময় 0 হবে, এক্স ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়াল টু এল, সেটা হয়ে যাবে আমার বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন কি বলছে, বাউন্ডারি কন্ডিশন বলছে যে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়ালস টু এল আমার জাই এর মান 0, জাই 0, টি ইকুয়ালস টু 0 and জাই এল, টি ইকুয়ালস টু 0 because the string is fixed at 0 and l। এই অবধি ঠিক আছে, শোনা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি জাই এক্সটি যেটা, সেটা হচ্ছে আমার দুটো, এবার জাই এক্সটি তো দুটো জিনিসের ফাংশন, এক্স এর ফাংশন আর টি এর ফাংশন, তো সেটাকে আবার সেই সেপারেশন অফ ভ্যারিয়েবল করছি, এটাকে বলে কি সেপারেশন অফ ভ্যারিয়েবল, মনে রাখবে কথাটা, সেপারেশন অফ ভ্যারিয়েবল। আমি ধরে নিচ্ছি সাই এক্সটিটা দুটো আলাদা আলাদা জিনিসের ফাংশন, একটা হচ্ছে ক্যাপিটাল এক্স যেটা শুধু এক্স এর ফাংশন, আর ক্যাপিটাল টি যেটা শুধু টি এর ফাংশন। তাহলে জাই ডেল টু জাই ডেল এক্স টু সেটা আমার কি হবে টি ডেল টু ক্যাপিটাল এক্স ডেল এক্স টু, আর ডেল টু জাই ডেল টি টু সেটা আমার কি হবে এক্স ডেল টু ক্যাপিটাল টি ডেল টি টু।
তাহলে এবার ওয়েভ ইকুয়েশন যেটা ছিল আমার, এই ওয়েভ ইকুয়েশনটা এইখানটায় তুমি যাই ডেল টু যাই ডেল টি টু আর ডেল টু যাই ডেল এক্স টুর মানটা বসিয়ে দাও, তুমি কি পাচ্ছ দেখো, এইটা পাচ্ছ x del 2t del 2 capital T del t2 equals to c square capital T del 2 capital X del x2। এবার তুমি কি করো, তুমি 1 by xt দিয়ে গুণ করো, 1 by capital X capital T দিয়ে গুণ করো বোথ সাইডে। তাহলে দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে কি পড়ে থাকছে, তাই তো বললাম না কি, হ্যাঁ 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 তাই করলাম। তাহলে আমার দেখো আর সি স্কোয়ারটা নামিয়ে দিয়েছি এক্ষেত্রে, তাহলে আমার দেখো থাকছে 1 বাই এক্স ক্যাপিটাল এক্স ডি টু ক্যাপিটাল এক্স ডিএক্স টু ইকুয়ালস টু 1 বাই সি স্কোয়ার ক্যাপিটাল টি ডি টু ক্যাপিটাল টি ডি টি টু। এটা শুধু এক্স এর ফাংশন, এটা শুধু, আর এই সাইডটা শুধু টি এর ফাংশন। সিটা খেয়াল করো কনস্ট্যান্ট, স্পিড অফ দ্য ওয়েভ ইজ এ কনস্ট্যান্ট, তাই জন্য এই সাইডটা শুধু টি এর ফাংশন। দুটো জিনিস ইকুয়াল তখনই হবে যদি তারা আমার একটা কনস্ট্যান্টের সমান হয়, সেটা হচ্ছে ল্যামডা। ল্যামডা ধরা হচ্ছে, এটা দুটো আলাদা আলাদা ফাংশন তখন ইকুয়াল হয় যদি তারা একটা কনস্ট্যান্টের সমান হয়, তাই ল্যামডা ধরে নিলাম। এবার ফার্স্ট ইকুয়েশনটা ইউজ করছি, দ্যাট ইজ 1 বাই ক্যাপিটাল এক্স ডি টু ক্যাপিটাল এক্স ডিএক্স টু ইকুয়ালস টু ল্যামডা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ডি টু ক্যাপিটাল এক্স ডি টু ডিএক্স টু ইকুয়ালস টু ল্যামডা ক্যাপিটাল এক্স। আর সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করে আমি কি পাচ্ছি, ডি টু ক্যাপিটাল টি ডিটি টু ইকুয়ালস টু সি স্কোয়ার ল্যামডা ক্যাপিটাল টি। এবার দেখো এবার কি ধরা যেতে পারে ল্যামডার জায়গায়, সেইটা হচ্ছে খেলা। ওই যে তিনটে কেস আমরা ধরবো, প্রথমে করব কি ল্যামডা ইকুয়ালস টু 0 ধরবো, দ্বিতীয় কেসে আমি কি করব ল্যামডা ইকুয়ালস টু মিউ স্কোয়ার ধরবো, আর থার্ড কেসে আমি কি করব ল্যামডা ইকুয়ালস টু মাইনাস মিউ স্কোয়ার ধরবো। ওই যে তোমাদের বললাম না যে তিনটে চেক করে দেখা হয় কোন ইকুয়েশনটা প্রেফারেবল হচ্ছে, এটাও দেখো সেম ঘটনা এখানটায় করা হচ্ছে, করে বোঝানো হচ্ছে জিনিসটা। তিনটে কেস আমি ধরছি, একটা কেসে ল্যামডা ইকুয়ালস টু 0 ধরে নেব, অন্য ক্ষেত্রে ল্যামডা ইকুয়ালস টু প্লাস মিউ স্কোয়ার ধরবো, অন্য ক্ষেত্রে থার্ড কেসে ল্যামডা ইকুয়ালস টু মাইনাস মিউ স্কোয়ার ধরবো। ধরে আমি চেক করব যে কিরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেরোচ্ছে, আর তারপর আমি কি করব দেখব কোন ইকুয়েশনটা পসিবল হচ্ছে, ফিজিবল হচ্ছে। ল্যামডা ইকুয়ালস টু 0 এর জন্য অবভিয়াসলি এই ইকুয়েশনে ল্যামডা 0 বসাও দুটোতে, তুমি কি পাচ্ছ d2 ক্যাপিটাল x dx2 ইকুয়ালস টু 0, d2 ক্যাপিটাল t dt2 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু ax প্লাস b আর ক্যাপিটাল T ইকুয়ালস টু c t প্লাস d, এই দুটো ইকুয়েশন। এরপর আমি কি করছি, চলো ডাইরেক্ট তুমি কন্ডিশন বসাও, এটা পেলাম তো। এবার ডাইরেক্ট তুমি বাউন্ডারি কন্ডিশন বসাও, আমি হোয়াইট বোর্ডে চলে গেলাম। বাউন্ডারি কন্ডিশনটা আমার কি ছিল একবার দেখা যাক। বাউন্ডারি কন্ডিশনটা ছিল যে জাই অ্যাট এক্স ইকুয়ালস টু 0, সেটা আমার 0 হবে। তার মানে তুমি এক্ষেত্রে আমি কি বলতে পারি, জাই এক্স টি যেটা 0, তার মানে জাইটা মানে কি এক্স ইন্টু ক্যাপিটাল টি, জাই কিন্তু এক্স ইন্টু ক্যাপিটাল টি, সেটা আমার 0 হচ্ছে। যাই হচ্ছে এক্স ইন্টু ক্যাপিটাল টি, সেটা আমার 0 হচ্ছে। তার মানে আমার এই পার্টটা খেয়াল করে দেখো, এ প্লাস বি, এবার এ এক্স প্লাস বি আর টি কত সি টি প্লাস ডি, ঠিক আছে, সেটাও আমার 0 হবে। বুঝতে পারছো তো এই জায়গাটা, এক্স এর জায়গায় আমি বসাবো এ এক্স প্লাস বি আর টি এর জায়গায় আমি বসাবো সি টি প্লাস ডি ইকুয়ালস টু 0। এবার দেখো এই পার্টটাকে আমি নন জিরো করবো, কেন, এটা 0 হওয়া মানে কি, টাইম আমার 0 আছে, টাইম 0 হতে পারে না, টাইম আমি টাইমের রেসপেক্টে এটাকে আমি রাখতে চাইছি, এটাকে আমি টাইম নট 0 রাখতে চাইছি। এই পার্টটাকে আমি নন জিরো ধরে নেব, এই যে সেকেন্ড পার্টটাকে আমি নন জিরো ধরে নেব, তার কারণ হচ্ছে এটাকে 0 করে দেওয়া মানে টাইম 0 হয়ে যাওয়া। এবার আমার তো ওয়েভ যাচ্ছে, মানে টাইমে আমি ধরো একটা কোনো সিস্টেমকে দেখছি, যদি টাইমকেই আমি স্টপ করে দিতে তাহলে তো কোনো মানে হয় না। আমি তো দেখতে চাইছি যে সময়ের সাথে সাথে জিনিসটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটাই তো আমি দেখতে চাইছি। তো টাইমকে 0 করা কোনো মানে হয় না, তাহলে অবভিয়াসলি আমাকে কাকে 0 করতে হবে, এই পার্টটাকে আমায় 0 করতে হবে, দ্যাট ইজ ax plus b must be equals to 0, ax plus b must be equals to 0। x তো 0ই ছিল আগে না, এবার ধরবো, আচ্ছা তাহলে x 0, তাহলে কি পাচ্ছ তুমি equals to 0।
তাই তো? এখান থেকে আমি কি পেলাম, কি কন্ডিশন পেলাম, b ইকুয়ালস টু 0, বোঝা গেল, b ইকুয়ালস টু 0 পেলাম। এবার সেকেন্ড কন্ডিশন কি আছে, যাই l কমা t ইকুয়ালস টু 0, দেখলে এটা ভুল করেছি, এটা এটা ঠিক আছে। তাহলে দেখো এটা এটা যে সব কখনো 0 হবে না সেটা আমি জানি, তাহলে আমি ডাইরেক্ট এইটা বসাবো al প্লাস b ইকুয়ালস টু 0, রাইট? কেন করলাম বলো তো, এই একই ব্যাপার, এই দুটোকে বসাবো, এই পার্টটা যেহেতু আমার নন জিরো হবে তাহলে অবভিয়াসলি আমার এই পার্টটাকে জিরো সমান করতে হবে, বুঝতে পারলে তো? তারপর এক্স এর জায়গায় এল বসিয়ে দিয়েছি, নাকি পুরোটা করে দেখাবো? স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে এবার দেখো আগের ইকুয়েশন আমি কি পেয়েছি, বি জিরো, রাইট? বি জিরো, তাহলে আমি কি পাচ্ছি, এল জিরো, which means a equals to 0. তাহলে দেখো ফার্স্ট কন্ডিশনটা আমার টোটালি আমার এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এইটা আমার নট ফিজিবল সলিউশন। এবার তাহলে আমি সেকেন্ড কেসে চলে যাব, ল্যামডা ইকুয়ালস টু মিউ স্কোয়ার ধরে নেব, তাহলে আমার দেখো এই দুটো ইকুয়েশন পাবো আর তাদের সলিউশন এইটা পাবো। এটা আশা করছি এই সলিউশনটা কিভাবে এলো সেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এইটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মুলা, ই টু দি পাওয়ার mx আর ই টু দি পাওয়ার mt ধরে করো, ট্রায়াল সলিউশন ধরে করো, এটাই আসবে। ট্রায়াল সলিউশন x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx আর ক্যাপিটাল T ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mt ধরে করো, এইটাই বেরোবে, ঠিক আছে? এবার এইটাকেও আমি একইভাবে চেক করব, এই যে সেকেন্ড কেসটা পেলাম এটাকেও আমি একইভাবে চেক করব, সরি এটা না, এই যে সেকেন্ড কেসটা x ইকুয়ালস টু 0 হলে তুমি যদি, আচ্ছা চলো ভেঙেই দেখাই কি কি পেয়েছি দেখে নাও। এই পার্টটা পেয়েছি x ইকুয়ালস টু, আচ্ছা টিটা সবসময় আমাকে রাখতে হবে, চলো দেখি একবার। কি পেয়েছি আমি, x ইকুয়ালস টু আমি কি পেয়েছি দেখে নাও, a ই টু দি পাওয়ার মিউ এক্স প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। এবার দেখো মিউ জিরো টি এই জিনিসটা ইকুয়ালস টু 0, এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে যে আমার x যেটা আছে xটা আমার 0 হবে, টিটাকে তো আমি রাখতে চাইছি, তাহলে শুধু এই পার্টটাকে আমি 0 করব, which implies a e to the power mu 0 plus b e to the power minus mu 0 equals to 0, তাই তো? দেখো আমি এখানটায় কিন্তু টি পার্টটাকে আমি রাখছি, টি পার্টটাকে আমি রেখে দিচ্ছি। এবার এইটা তো এই জিনিসটা আমার নন জিরো, এই জিনিসটা আমার নন জিরো হবে, টি পার্টটা কিন্তু নন জিরো হবে, কারণ টি পার্টটাকে 0 করে দেওয়া মানে আমি টাইমকেই 0 করে দিচ্ছি, তাই জন্য এটাকে রাখতে হবে আমাকে, শুধু এক্স এর পার্টটাকে আমাকে 0 করে দেখতে হবে, তাই জন্য আমি দেখো এক্স এর পার্টটাকে ইকুয়েট করেছি। এটা আমায় কি দিচ্ছে, a প্লাস b ইকুয়ালস টু 0। সেকেন্ড কন্ডিশন কি দিচ্ছে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার যাই যেটা আছে সেটা আমার l কমা t সেটা 0 দেবে, অবভিয়াসলি এটার মানে হচ্ছে ক্যাপিটাল এক্স এল 0 হবে, তাই তো? টিটাকে আমি এখানটা নন জিরো রাখছি, টিটা যেহেতু নন জিরো তাই এটা আমি ধরছি না, এক্সেলটা 0 হবে, তার মানে খেয়াল করো a ই টু দি পাওয়ার মিউ এল প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস মিউ এল ইকুয়ালস টু 0। আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, খেয়াল করো a ইকুয়ালস টু মাইনাস b,
আচ্ছা, এই যে দুটো ইকুয়েশন আছে a প্লাস বি ইকুয়ালস টু 0 আর এই পার্টটা ইকুয়ালস টু 0, এই দুটো কখন সাইমালটেনিয়াসলি দুটো আমার ইকুয়েট কখন হবে? এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা এরা একসাথে আমার সাইমালটেনিয়াসলি ট্রু কখন হবে? একমাত্র তখনই হবে যদি আমার a ইকুয়ালস টু b ইকুয়ালস টু 0 হয়। একমাত্র a ইকুয়ালস টু b ইকুয়ালস টু 0 হলেই কিন্তু আমার এই দুটো ইকুয়েশন সাইমালটেনিয়াসলি ট্রু হবে। তোমরা দেখতে পারো। True if a equals to b equals to 0. এই দুটো ইকুয়েশন আমার ট্রু হবে যদি আমার a equals to b equals to 0 হয়। তার মানে দেখো আবার আগের কেসটায় চলে গেল। তার মানে এটাও যেটা আছে, এই কোথায় গেল, এই সলিউশন যেটা আছে এটাও আমার নট ফিজিবল। বুঝতে পারলে? কারণ a প্লাস বি ইকুয়ালস টু 0 আর a ই টু দি পাওয়ার মিউ এল প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস মিউ এল, এইটা আমার এই দুটো ইকুয়েশন 0 তখনই হবে যদি আমার a আর b দুটো আলাদা করে 0 হয়। তাহলে সেকেন্ড ইকুয়েশনটাও নট ফিজিবল। তাহলে থার্ড কেসটাই একমাত্র আমার থাকছে, দ্যাট ইজ ল্যামডা ইকুয়ালস টু মাইনাস মিউ স্কোয়ার। এইটা তুমি যদি বসাও তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, এটা হচ্ছে আমার সিম্পল হারমোনিক ইকুয়েশন। খেয়াল করে দেখো, এটা হচ্ছে সিম্পল হারমোনিক ইকুয়েশন। x a cos mu x plus b sin mu x equals to r t equals to c cos mu ct plus d sin mu ct। ঠিক আছে, আজকে বরঞ্চ এই অবধি থাকুক, এর পরের পার্টটা একটুখানি আছে, একটু টাইম লাগবে। এইটা আমি নেক্সট দিন করিয়ে নেক্সট দিন তোমাদের ওয়েবসটা করাবো।